এমনই একটি রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আমরা, যেখানে ভারতীয় যেই ভিসা সেন্টার চট্টগ্রামে, সেটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে নিরাপত্তাজনিত কারণে। আবার খবরে দেখছি দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ, কিছুক্ষণ আগের খবর। কি হতে পারে এর ফলাফল? দর্শক, একটু বিশ্লেষণ করে দেখি। বাংলাদেশে বেশ কয়েকদিন ধরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তুমুল বক্তব্য দেয়া হচ্ছে। কারণ বলা হচ্ছে যে হাদির খুনিরা পালিয়ে গেছে ভারতে এবং ভারত সরকার এই ঘটনা ঘটিয়েছে এবং ভারত সরকারই তাদেরকে আশ্রয় দিয়েছে। বাংলাদেশে অনেকেই অপরাধ করে ভারতে পালিয়ে যায়, এটা চিরাচরিত। 4,000 4,500 বর্গ কিলোমিটার হচ্ছে সীমান্ত। বহু অপরাধী এইভাবে অপরাধ করে চলে যায়, আবার ওই পারের অপরাধীরাও একইভাবে অপরাধ ঘটিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এটা একটা পুরনো ট্র্যাডিশন। কিন্তু হাদির এই হত্যাকাণ্ডের পেছনে যেহেতু একটা রাজনীতি আছে, সুতরাং এটা বড়ভাবে সামনে চলে আসলো যে ভারত এর জন্য দায়ী। ফলে কেউ কেউ আওয়াজ তুলল, ভারতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে, ভারতের হাই কমিশনারকে লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে। এমন সব আওয়াজের ফলে যে উত্তেজনা ছড়ালো, তাতে দেখা গেল যে ভারত হাই কমিশন অভিমুখে মিছিল, সেই মিছিল রামপুরা ব্রিজে ঠেকিয়ে দেওয়া হলো এবং তখন নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে একদিনের জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ করা হলো। কিন্তু হাদির মৃত্যুর পর সরাসরি আক্রমণ চালানো হলো চট্টগ্রামে ভারতীয় উপ হাই কমিশনার কার্যালয় এবং উপ হাই কমিশনার বাসভবনে। সেখানে কয়েকজনকে নামমাত্র গ্রেপ্তার করা হলো, কিন্তু বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও নিরাপত্তার শঙ্কায় এখন যে খবর সেটা হলো বন্ধ হয়ে গেল ভারতীয় ভিসা সেন্টার চট্টগ্রাম। অন্যদিকে এর প্রতিক্রিয়ায় যথারীতি ভারতের বিজেপির নেতারা, অন্যান্য দল, তারা বলল যে এটা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া যাবে না। এর মধ্যে দীপু দাস নামে একজনকে পুড়িয়ে তাকে তার শরীরে আগুন ধরে ঝুলিয়ে দেওয়া হলো গাছের সাথে। সব মিলায় ভারতের সাম্প্রদায়িক গোষ্ঠীও একটা শক্তি পেয়ে গেল বা ইস্যু পেয়ে গেল। এখন তারা দিল্লির বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করছে। বিপদটা হলো এই যে যদি বাংলাদেশের সীমান্ত সংলগ্ন সবচেয়ে বড় রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গে বাম গণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আছে। গণতান্ত্রিক শক্তি তৃণমূলের অবস্থা এমনিতেই ভঙ্গুর অবস্থা, ভালো অবস্থায় নেই। সিপিএম একসময় কর্তৃত্ব করত, তারাও এখন নিঃশেষ। কংগ্রেস, যেটা কংগ্রেস আই, ইন্দিরা, তাদের অবস্থা খুব শক্তিশালী না। এই অবস্থায় ক্রমাগতভাবে বিজেপি সেখানে ক্ষমতায় আসবে এমন একটি পরিস্থিতি তৈরি হয়ে আছে। তার মধ্যে বাংলাদেশের এই ঘটনা, পশ্চিমবঙ্গের মৌলবাদী শক্তি, পশ্চিমবঙ্গের বিজেপির মানে ছত্রছায় বা বিজেপি ইটসেলফ একটা যে সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী, তারা এখন কিন্তু হুঙ্কার দিচ্ছে এবং তারা বলছে যে ধর্মকে রক্ষা করতে হবে। বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে কার্যক্রম চলছে, তারাও আর একটা ধোয়া তুলে সেখানে পরিস্থিতি এমন করছে, আস্তে আস্তে ধারণা করা যায় তারা হয়তো ক্ষমতায়ও চলে আসতে পারে। যদি ক্ষমতায় আসে তাহলে অস্থিরতা আরো বাড়বে। অন্যদিকে পত্রিকার খবর যে বাংলাদেশের সীমান্তবর্তী দার্জিলিং বা পূর্ব ইস্ট ইন্ডিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির কাছাকাছি ত্রিপুরা বা আসাম, এই অঞ্চল দিয়ে ভারত 2টি সেনানিবাস স্থাপন করেছে এবং একটা ক্যাম্প করেছে। সেটা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে এবং তাদের সামরিক বাহিনীর সদস্যরা সীমান্ত এলাকা পর্যবেক্ষণ করেছে, তাদের তৎপরতা বেড়েছে। এখন যদি কোনো কারণে ভারতীয় কোনো স্থাপনায়, সীমান্তবর্তী কোনো স্থাপনায় যদি আক্রমণ চালানো হয় বা আক্রমণ চালানোর মতন একটি অজুহাত তৈরি করে,
তখন যদি ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে ঢুকে পড়ে, সেটাকে প্রতিরোধ করার মতন কি শক্তি আছে, কি সামর্থ্য আছে? যে কোনো সামরিক বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আপনারা আলাপ করে দেখেন যে আমাদের শক্তি সামর্থ্য কি আছে। আমাদের বাংলাদেশের রক্ষা করতে চীন ছুটে আসবে, পাকিস্তান ছুটে আসবে, আমেরিকা ছুটে আসবে, কোনো দেশ ছুটে আসবে না, কখনো আসে না। তাহলে পরিণতি কি হবে? যদি ভারতীয় দূতাবাসের কার্যক্রম, ভিসা সমস্ত বন্ধ করে, তারপরেও সাধারণ মানুষ যে ভোগান্তি হবে, চিকিৎসার জন্য যেতে পারবে না ভারতে। ইউরোপ, আমেরিকার অনেক ভিসা সেন্টার দিল্লিতে অবস্থান করছে। তাহলে শিক্ষার্থীরা ইউরোপের দরজা, সে মানে এডুকেশন, মানে শিক্ষা, ইউরোপের শিক্ষা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বন্ধ হয়ে যাবে। ব্যবসায়ী বা টুরিস্ট যারা যে সমস্ত দূতাবাস দিল্লিতে আছে, সেখানে ইন্টারভিউ ফেস করতে হয়, তারাও যেতে পারবে না। আমরা এক ধরনের অবরুদ্ধ অবস্থা হব, বিদেশ থেকে বিচ্ছিন্ন অবস্থার মধ্যে পড়ে যাব। এমনিতেই অন্যান্য দেশ, যেসব দেশের দূতাবাস আছে, তারা মাত্রাতিরিক্ত এখন কড়াকড়ি। ফলে যুদ্ধ পরিস্থিতি নাও হয়, সাধারণভাবে আমরা এই সমস্ত কার্যক্রম যখন নাকি বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমরা বিপদে পড়ব সবচেয়ে বেশি। ভারত সাফার করবে না, আমরা যতটা সাফার করব। আমরা যুদ্ধের ঝুঁকি নিতে পারবো, মোকাবেলা করতে পারবো? আমাদের পাশে কেউ থাকবে? কেউ থাকবে না। এই সমস্ত আমাদের দেশের এই উগ্রপন্থী মৌলবাদী গোষ্ঠী, তারা কিন্তু ভালোভাবেই জানে, তারা ইচ্ছা করে বিপদ ডেকে আনছে, যাতে এখানকার যে গণতান্ত্রিক শক্তি, তারা যাতে পজিটিভ কথা বললে তাদের গায়ে ট্যাগ লাগানো যায় যে এরা ভারতের দোসর। বেকায়দায় ফেলছে গণতান্ত্রিক শক্তিকে, বেকায়দায় ফেলে তারা একটা উন্মাদনা তৈরি করছে, যার ফলে প্রতিবেশী ভারতের সাথে তো সম্পর্ক এমনিতেই খারাপ, আরো তলানিতে যাচ্ছে। ভারতের বাংলাদেশের ব্যাপারে যে নীতি, সেই নীতির বরাবর আমরা সমালোচনা করেছি। বাংলাদেশের যে রাজনীতিতে তাদের হস্তক্ষেপ, সুজাতা সিং মনে আছে 2014 সালের নির্বাচনে এরশাদকে বাধ্য করেছে হাসপাতালে থেকে এই নির্বাচনে অংশ নিতে, অথচ জাতীয় পার্টি এই নির্বাচন বর্জন করেছিল। এবং তখন ভারতের সেই সুজাতা সিং এবং এখানকার যেই শাসকরা, শেখ হাসিনা, তারা মিলে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, এবং ওই নির্বাচনের মৃত্যু হওয়ার পর থেকে আর নির্বাচন ওই কবরেই চলে গেছে। আর শেখ হাসিনার আমলে আর কবর থেকে উঠে আসতে পারেনি। যার কারণে বাংলাদেশের মানুষের মধ্যে এই যে গণতন্ত্র ধ্বংস করা, গুম খুন, স্বৈরশাসন প্রতিষ্ঠার জন্য যেমন আওয়ামী লীগ, তেমনি ভারতের প্রতি এক ধরনের ঘৃণা বা বিদ্বেষ মনোভাব তৈরি হয়েছে। সেটাকে পুঁজি করে এখন উগ্রপন্থীরা তারা আরো বিপদের মধ্যে ফেলছে, যাতে বাংলাদেশ আর গণতন্ত্রের প্রত্যাবর্তন না করতে পারে। গণতন্ত্রে ফিরে আসবে সেই শাসন ব্যবস্থা দিকে যাতে না যেতে পারে, তার একটি মহড়া আমরা সাম্প্রতিক সময় দেখছি, এবং গত 1 বছর থেকে চলতে চলতে তার একটা চূড়ান্ত রূপ নিল হাদির মৃত্যুকে ঘিরে। তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াবে? নির্বাচিত সরকার আসলেই কি ভারতের সাথে সম্পর্ক চমৎকার হয়ে যাবে? বা নির্বাচন পর্যন্ত আস্তে আস্তে পরিস্থিতিটা কোন দিকে মন নেবে, সেটাও কিন্তু এখন উদ্বেগ, উৎকণ্ঠার বিষয়। দর্শক।